অন্তর্বর্তী সরকারের এক বছরে রপ্তানি, প্রবাসী আয়, মূল্যস্ফীতির মতো সূচকে উন্নতি হয়েছে। বৈদেশিক মুদ্রার রিজার্ভের পতনও ঠেকানো গেছে বলে মনে করেন অর্থনীতিবিদরা। এ বিষয়ে আলোচনা করতে রাজধানীর বনানী থেকে আমাদের সাথে যুক্ত আছেন সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম। আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। শুরুতেই যে প্রশ্নটি করতে চাই, অন্তর্বর্তী সরকারের এই এক বছরে অর্থনীতিতে কোন কোন খাতে শৃঙ্খলা ফিরেছে বলে মনে করেন? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। হয় যে এই পুরো সময়কালটি গিয়েছে অর্থনীতির পুনরুদ্ধারের ক্ষেত্রে, এবং যে ধরনের ক্ষরণ হচ্ছিল পূর্ববর্তী সরকারের সময়কালে, সে ক্ষরণ রোধ করার জায়গাটিতে এই সরকার উল্লেখযোগ্য কিছু কিছু অগ্রগতি দেখাতে পেরেছে। বিশেষ করে আর্থিক খাত, বৈদেশিক লেনদেন এবং ব্যাংকিং খাতের ক্ষেত্রে আমরা সুস্পষ্ট কিছু ইতিবাচক পরিবর্তন দেখতে পেয়েছি। মূলত গভর্নর মহোদয়ের সরাসরি উদ্যোগে এবং তার পূর্বতন দক্ষতাকে উনি এখানে কাজে লাগাতে পেরেছেন, যে কারণে ব্যাংকিং খাতের ব্যাপারে যে ব্যাপক রকমের অভিযোগ ছিল যে একটা গোষ্ঠীতন্ত্রের মাধ্যমে ব্যাংক পরিচালিত হচ্ছিল এবং তার মাধ্যমে প্রচুর পরিমাণে খেলাপি ঋণ বাড়ছিল, যেটা এখনো বেড়েছে, সেটা পূর্ববর্তী সময়কালীর জেট, সেটাকে অনেক ক্ষেত্রে রোধ করা গেছে। বৈদেশিক লেনদেনের ক্ষেত্রে বিশেষ করে রিজার্ভের যেভাবে ধারাবাহিক পতন হচ্ছিল, সেই পতনটিকে থামানো গেছে। উপরন্তু যে সমস্ত পেমেন্ট ছিল, সেই পেমেন্ট গুলো ক্লিয়ার করে এখন একটা জায়গায় স্থিতিশীল রাখা গেছে, এবং এর মধ্যে ঝুঁকিপূর্ণ ভাবেই বাজার ভিত্তিক মূল্য এক্সচেঞ্জ রেটকে যে একটা ফল পাওয়া গেছে, সেটাও এই সময়কালের একটা ইতিবাচক দিক। এবং বৈদেশিক লেনদেন, বিশেষ করে রেমিটেন্স এবং এক্সপোর্টের ক্ষেত্রেও একটা উল্লেখযোগ্য প্রবৃদ্ধি এই সময়কালে ধরে রাখা গেছে। এই জায়গাগুলোকে আমার কাছে মনে হয়েছে অর্থনীতির দিক থেকে ইতিবাচক অর্জন। ইতিবাচক অর্জনের কথা বলছিলেন, পাশাপাশি অগ্রগতির কথাও বলছিলেন। যদি জানতে চাই যে আর কোন কোন ক্ষেত্রে ব্যর্থতা রয়েছে বলে মনে করেন? দেখুন, যদিও এই সময়কালে পুনরুদ্ধারটি গুরুত্বপূর্ণ, তবে পুনরুদ্ধারের জায়গাটির ক্ষেত্রে যেটা হয়েছে যে বেসরকারি খাতের বিনিয়োগ সেটিতে সেইভাবে আগ্রহ তৈরি করা যায়নি। মূলত রাজনৈতিক অনিশ্চয়তার কারণে বিনিয়োগকারীরা, দেশি বিনিয়োগকারীরা যেমন বিদেশি বিনিয়োগকারীরাও একরকম হাত গুটিয়ে রয়েছেন। এ কারণে নির্বাচনটা এখন জরুরি হয়ে পড়েছে, সুতরাং সেটি একটি দিক। মূল্যস্ফীতির ক্ষেত্রে আংশিক সাফল্য দেখা গেছে, সেটা করা গেছে হলো মুদ্রাস্ফীতিজনিত যে মূল্যস্ফীতি, সেই জায়গাটিতে সরকারি ব্যয় হ্রাস করে সেই জায়গাটিতে অর্থ উপদেষ্টারও একটা কৃতিত্ব দেওয়া যাবে যে এডিপি কে সংকোচন করে এই জায়গাটিতে সরকারি ব্যয়কে কমিয়ে মুদ্রাস্ফীতিজনিত মূল্যস্ফীতিকে অনেকটা হ্রাস করা গেছে। কিন্তু বাজারের বাইরে, বাজার বহির্ভূত যে কারণগুলোতে মূল্যস্ফীতি ঘটে থাকে, যে বাজারে কার্টেলাইজেশন হচ্ছে, বিভিন্ন গ্রুপ বাজারে ডমিনেট করছে, সেই জায়গাগুলোতে বাণিজ্য উপদেষ্টা বা বাণিজ্য মন্ত্রণালয়ের যে ধরনের উদ্যোগ দরকার ছিল, ডিজিটালাইজেশন করা, বাজারকে আরো বেশি ফরমাল সেক্টরে নিয়ে আসার জন্য উদ্যোগ নেওয়া, সেই জায়গাতে খুব একটা কাঙ্ক্ষিত ফল দেখা যায়নি। এর বাইরে আরেকটি জায়গা একটু বলার দরকার, সেটা হচ্ছে যে রাজস্ব আদায়ের ক্ষেত্রে কোনো কাঙ্ক্ষিত ফল দেখা যায়নি। যদিও আইএমএফ এর শর্ত অনুযায়ী রাজস্ব আদায়ের ক্ষেত্রে দুটো বিভাগ করার কথা, সেটিও বিভিন্ন ধরনের আন্দোলনের মুখে এই মুহূর্তে এক ধরনের স্রোতগতিতে রয়েছে। আরো একটু যুক্ত করি, রাজস্ব খাতের কথা বলছিলেন। রাজস্ব খাতে অনিয়ম রয়েছে, ব্যাংক, বিদ্যুৎ, জ্বালানি খাত সহ অর্থনীতির গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান সংস্কারে বড় প্রত্যাশা পূরণ হয়নি বলে মনে করেন বিশ্লেষকেরা। এই বিষয়ে আপনার মত জানতে চাইবো। কিছু কিছু জায়গায় আমি বলবো যে না, সংস্কার যে হয়নি বলা যাবে না। যেমন জ্বালানি খাতে আমরা দেখতে পেয়েছি কুইক এনহ্যান্সমেন্ট অ্যাক্টকে বন্ধ করা হয়েছে, নবায়নযোগ্য জ্বালানিকে উৎসাহিত করার জন্য উদ্যোগ নেওয়া হয়েছে, নতুন বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের ক্ষেত্রে স্রোতগতি নেওয়া হয়েছে। এটা জ্বালানি খাতে এক ধরনের শৃঙ্খলা ফেরানোর জন্য কিছু কিছু উদ্যোগ নেওয়া হয়েছে। কিন্তু যেটি আপনি বলছিলেন যে আমরা রাজস্ব আদায়ের ক্ষেত্রে কিন্তু আমরা কাঙ্ক্ষিত ফল দেখিনি। যদিও এই দিক থেকে দুটো ভাগ করা নিয়ে একটা ব্যাপক রকমের আন্দোলন হলো, এবং সেই আন্দোলনের প্রেক্ষিতে এখন নতুন করে এটি পুনর্মূল্যায়ন হচ্ছে, কিন্তু তারপরেও এই জায়গাতে রাজস্ব আদায় যেভাবে বাড়ানো উচিত ছিল, অন্তত ডিজিটালাইজেশনের মাধ্যমে রাজস্ব আদায় বৃদ্ধির যে স্বাভাবিক প্রক্রিয়া, সেটিও কিন্তু এই সরকার খুব একটা নিতে পারেননি। সবচেয়ে বড় কথা যেটা, যে সংস্কারের ক্ষেত্রে বিভিন্ন মন্ত্রণালয় কেন্দ্রিক বিভিন্ন রকমের সংস্কারের জন্য কমিশন রিপোর্ট করা হয়েছে। আপনি জানবেন যে প্ল্যানিং মিনিস্ট্রি থেকে করা হয়েছে, এনবিআর এর পক্ষ থেকে কমিটি করে করা হয়েছে, এসিসির জন্য কমিটি করা হয়েছে। এই ধরনের বিভিন্ন উদ্যোগগুলো নেওয়া হয়েছে সত্য, কিন্তু তার ফলে যে ধরনের কাঙ্ক্ষিত পরিবর্তনগুলো দেখা যাওয়ার কথা ছিল কিছুটা হলেও,
খুব বেশি দেখা যায়নি, এবং এর জন্য আমার কাছে মনে হয় যে ব্যুরোক্রেসি, যা প্রশাসন যেভাবে প্রস্তুত করা দরকার ছিল এই সরকারে, সেই প্রশাসনকে পর্যাপ্তভাবে এই সরকার প্রস্তুত করতে পারেন। আরেকটা প্রশ্ন জানতে চাইবো, সেটা হচ্ছে পাচার করা অর্থ ফেরত আনতে কেমন কোনো অগ্রগতি রয়েছে কিনা? প্রথম কথা হচ্ছে যে ইতিপূর্বেও আমরা পাচার করা অর্থ আনয়নের জন্য বিভিন্ন রকমের হাকডাক শুনেছি আগের সরকারের সময়, কিন্তু এই সরকারের সময় আমরা উল্লেখযোগ্য কিছু উদ্যোগ দেখলাম। সাধারণত যে দেশগুলোতে পাচার হওয়ার অভিযোগ থাকে সেই ধরনের সরকারগুলো আমাদের সরকারের উদ্যোগগুলোতে খুব একটা সায় দেন না, কিন্তু এবার আমরা দেখলাম যে অন্তত ইউকের সরকার তার দিক থেকে সায় দিয়ে বেশ কিছু উদ্যোগ নিয়েছেন। আমাদের কমপ্লেইনের ভিত্তিতে সেখানে বেশ কিছু সম্পদ জব্দ হয়েছে, বেশ কিছু অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে, এবং অন্যান্য কিছু দেশ, ইউএই এবং অন্যান্য দেশগুলোতেও কিছুটা নজরদারি বেড়েছে। কিন্তু প্রাপ্তির বিষয়টি, অর্থাৎ হয়তো ট্রেস করা গেছে, ফ্রিজ করা গেছে, কিন্তু টাকাটি ফেরত আনাটি খুব সহজসাধ্য না। এক্ষেত্রে হয়তো আরো দীর্ঘকালীন উদ্যোগের হয়তো দরকার আছে, এবং সেই উদ্যোগটা অব্যাহত রাখা দরকার রাজনৈতিক সরকারের আমলেও। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।